দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। দর্শক, সাধারণত আমরা এই অনুষ্ঠানে এদেশের এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র ও পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার আজকের যিনি অতিথি, তাকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, এবং কেন আনন্দিত তা আমরা আলোচনা শুরু করলেই বুঝতে পারবেন। তিনি বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ পর্বতারোহী, একমাত্র বাংলাদেশি যিনি 2 বার এভারেস্ট জয় করেছেন। দর্শক, আমার আজকের অতিথি পর্বতারোহী এম এ মুহিত। জনাব এম এ মুহিত, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ মুহিত ভাই যে আজকে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। অনেক দিন ধরেই আপনার সাথে আলোচনাটা করতে যাচ্ছিলাম, অবশেষে সেই সুযোগ হলো। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা মোহিত ভাই, দর্শকদেরকে আসলে একটু জানিয়ে রাখাটা ভালো যে গেল মাসে আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে যাওয়া হয়েছিল, এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সেই ট্রেকটা যখন আমি করেছি আমাকে সর্বতোভাবে সব মুহূর্তে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে মোহিত ভাই। এবং মোহিত ভাই, এই জন্য আমি আপনার কাছে আসলে কৃতজ্ঞতাটা প্রকাশ করতে যাচ্ছিলাম অন এয়ারেই। আচ্ছা মোহিত ভাই, মানে যখন আমি গিয়েছিলাম, আমি যাওয়ার সময় একেবারেই ভাল লাগছিল না, মনে হচ্ছিল কখন বাসায় আসব। কিন্তু যখন দেশে চলে আসলাম তারপর থেকে মন জানি কেমন করছে। তো আমি জর্জ ম্যালোরির একটা বিখ্যাত উক্তি সবাই তো পর্বতারোহীরা জানেই, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন আপনি এভারেস্ট ওঠার চেষ্টা করছিলেন, তিনি তখন বলেছিলেন যে দ্যাট ইজ দেয়ার বিকজ ইট ইজ দেয়ার। আপনাকে নিশ্চয়ই এই প্রশ্নটা অনেকবার শুনতে হয়েছে, আপনি কেন পর্বতারোহণ করেন? সবচেয়ে প্রথম তো এটা জর্জ ম্যালোরির যে একটা ইমমর্টাল উক্তি, যে বিকজ ইট ইজ দেয়ার। প্রতিবারই যখন আপনার যেরকম ফিল হয়েছে যে ওইখানে গিয়ে যে এত কষ্ট, যে আরও এখানে আসবো না, কিন্তু দেশে আসার পর আপনার যে অনুভূতি যেমন আবার টানতেছে, তাই না, এরকম যেমন আবার কবে যাব। প্রতিটা অভিযানের সময় কিন্তু আমাদের এরকম যে কি কষ্ট ওইখানে, যে কত সেই মাইনাস টেম্পারেচার, স্বল্প অক্সিজেনে শরীর কাজ করে না, হ্যালুসিনেশন হয়, নানা রকম প্রতিবন্ধকতা। কারণ ওইখানকার প্রকৃতিটাই আমার অনুকূলে না, প্রতিকূল প্রকৃতিতে, যেই প্রকৃতির মধ্যে আমরা অভ্যস্ত না, আমাদের দেহ অভ্যস্ত না, তাই না। তো আমাদেরও মনে হয় যে যাক এইবার শেষ, এরপরে আর কিন্তু অভিযানে যাবো না, দেশে গিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন অন্য। কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার এই ইচ্ছা হয়, আবার নতুন করে পরিকল্পনা করি, আবার কোন অভিযানে যাবো। এটাই হিমালয় বা পর্বত এরকম আসলে এটা মানুষকে টানে, আকর্ষণ করে, যাদের মধ্যে ধরেন অভিযানের একটা যে মনে হয় এই ব্যাপারটা এরকম যে হিমালয় পর্বত আকর্ষণ করে মানুষকে। এইভাবে বলতে গেলে আপনি যে আমরা যদি বলি যে আমাদের জীবনের সাথে কিন্তু হিমালয়ের বা পর্বতের অনেক মিল আছে। আচ্ছা, কীরকম? যেমন ধরেন আমরা কি করি, যেমন একজন মুমূর্ষ রোগীকে কি আমরা যখন হাসপাতালে নিয়ে যাই ইমার্জেন্সিতে, তখন তাকে যে অক্সিজেন দিয়ে আমরা মনিটরে তাকিয়ে থাকি যে তার আত্মীয় স্বজন যারা কাছের মানুষ, তাই না, যে মনিটরে ওই যে লাইনটা দেখা যায় আপ ডাউন করতেছে, তার মানে আপ ডাউন মানে কি সে বেঁচে আছে। ওটা যদি একটা প্যারালাল হয়ে যায় তাহলে মানে কি শেষ, তাই না। ঠিক আমাদের জীবনটা কিন্তু হিমালয়ের মতো বা পর্বতের মতো। পর্বত হিমালয়ের রেঞ্জ কি আপ ডাউন শিখর উঠেছে, আবার নিচে নেমেছে, উঠেছে। আমরা যখন পর্বতে যাই, উপরে উঠি, আবার নামি, আবার উঠতে হয়। মানুষের জীবনটা কিন্তু এরকম আপ ডাউন থাকবে, আপস অ্যান্ড ডাউন। মানে আপস ডাউন মানে আপনি বেঁচে আছেন। হ্যাঁ, আমাদের নিরবিচ্ছিন্ন আসলে কোনো একেবারে নিরবিচ্ছিন্ন সুখ বা নিরবিচ্ছিন্ন দুঃখ বলতে কিছু নেই। আপনি যখন একেবারে ধরেন আপনি জীবনের সবচেয়ে বাজে সময় পার করছেন, তখন আপনার এর চেয়ে আর বাজে সময় নেই, কিন্তু আপনি তারপরে কিন্তু আপনি কি আর নিচে নামতে পারবেন, এরপর আপনাকে উঠতেই হবে। আবার যখন একদম চূড়ার শিখরে চলে যাবেন, তারপরে কি আপনাকে আবার নামতে হবে। তো মানে উঠা নামা মানে আমি এইভাবে বলি যে আমাদের জীবনের সাথে পর্বতের অনেক মিল আছে, যে উঠা নামা আপ ডাউন মানে আমি বেঁচে আছি। মানে পর্বতে যখন যান ওই লাইভলি ফিলটা হয়। জি। আচ্ছা মোহিত ভাই, আপনার মানে এই যে পাহাড়ে চড়ার যে আগ্রহ, কখন আপনি টের পেলেন যে পাহাড় আপনাকে প্রচণ্ডভাবে টানছে এবং আপনার পক্ষে আসলে এই টান উপেক্ষা করা আর সম্ভব না? শুরুটা কিভাবে হলো? ছোটবেলায় কিন্তু আমি কখনো, যেমন আমার কাছে কোনো পর্বত ছিল না, বরঞ্চ আমার বাংলাদেশে তো কিছুই নেই, যেটুকু পাহাড় আছে বা পাহাড়, আমি কোনো পাহাড়ি এলাকায় জন্মগ্রহণ করিনি। আমার জন্ম একেবারে সমুদ্র উপকূলে, সি লেভেল, যেটা বলতে পারেন 0 মিটার। আমার ভোলা আমার জন্মস্থান। আমি যদিও বড় হয়েছি পুরনো ঢাকায়, ছোটবেলা থেকে। কিভাবে আসলেন ভোলার থেকে ঢাকাতে? আমার বাবা চাকরি করতেন, ওই সুবাদে আমরা ঢাকাতেই বড় হয়েছি। স্কুল ফাইনাল পরীক্ষার পরে দেখা যেত সবাই, বাবা মা ভাই বোন সবাই মিলে বাবা গ্রামে 1 মাস রেখে আসতো, একটা মাস গ্রামে থাকতাম। গ্রামে যখন আমি থাকতাম, মানে আমি যদি এখন আমার পিছন ফিরে দেখি যে আমি ছোটবেলায় কি করতাম, আপনি যদি আমাকে এখন বলেন যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন কিনা এভারেস্টে চড়ার বা হিমালয় যাওয়ার, আমি বলবো যে একেবারেই না। আমি ছোটবেলায় কোনো স্বপ্নই দেখিনি যে আমি
ইভেন আমি স্বপ্ন দেখিনি যে আমাদের পাহাড়গুলোতে যাবো, ধরেন কে কডং, তাজিংডং বা সাফা কোন যে আমাদের পাহাড়গুলো আছে। আর হিমালয়, এভারেস্ট, সেটা আরও 2বার, এটা ছিল স্বপ্নের বাইরে। হয়তো আমি এরকম হইতে পারতাম যে আমি উপকূলীয় এলাকায় ভালো সাঁতার হইতে পারতাম এরকম, কিন্তু তা না। আমি ছোটবেলা থেকে যে কাজগুলো করতাম, প্রকৃতি খুব পছন্দ করতাম। আচ্ছা, প্রকৃতির প্রত্যেকটা উপাদান আমাকে খুব আকর্ষণ করতো। যেমন আমি যখন এই যে গ্রামে যেতাম, সবুজ ফসলের মাঠ, হেমন্তকাল, তখন পাকা ধানের ঘ্রাণ শুনতাম আইলে বসে, নদীর পাড়ে বসে পাল তোলা নৌকা যাচ্ছে। তখন কিন্তু নদী এত শব্দ দূষণ ছিল না, ভটভট করে ইঞ্জিনের চালিত নৌকা ছিল না আমার ছোটবেলায়। পাল তোলা নৌকা ঘন্টার পর ঘন্টা আমি ওই বসে বসে দেখতাম এই জিনিসগুলো। আমাদের ওই এলাকায় অনেক ডাব গাছ, আপনি জানেন দক্ষিণাঞ্চলে ডাব আমার খুব প্রিয় পানীয়। আপনার যেখানে জন্ম সেখানে আমি আমি যখন প্রাইমারিতে পড়ি উঁচু উঁচু ডাব গাছে চড়ে ফেলতাম ডাবের পানি পান করার জন্য। সাঁতার কাটতাম নদীতে, খালে, পুকুরে। সমবয়সীরা দেখছি যে সমবয়সীরা একই সাথে নদীতে সাঁতার কাটছে, আমিও নেমে পড়তাম। আবার বাড়িতে দেখি আমরা কাজিনরা সবাই মিলে পুকুরে তারা সাঁতার কাটছে, আমি তখন তাদের সাথে নেমে পড়তাম। পুকুরের উপর একটা গাছ ঝুলে আসে, আম গাছ বা কোনো একটা, তার ডাল থেকে পুকুরে লাফিয়ে পড়তাম। ওইখানে ছোট ছোট যে খাল থাকে, খালের উপরে মাঙ্কি ব্রিজ, আপনি সাঁকো যেটাকে বলে, ওই সাঁকো থেকে পানিতে লাফিয়ে পড়তাম। নৌকা বাইতে পছন্দ করতাম, সে বৈঠা নৌকা দিয়ে খেয়া পারাপার করতাম। আমার দাদাবাড়ি আর নানাবাড়ির মাঝখানে একটা খাল ছিল এবং ওইখানে একটা খেয়া নৌকা পারাপার হতো। এবং আপনি জানেন যে দক্ষিণাঞ্চলে কিন্তু জোয়ার ভাটা হয়, 6 ঘন্টা পর পর জোয়ার এবং ভাটা। এবং আমি কিন্তু ওই জোয়ার ভাটার মধ্যে নৌকা বাওয়া শিখেছি। আমার সেই নানাবাড়ি দাদাবাড়ির যে মাঝখানে যে খালটা ছিল, ওইখানে একজন যে খেয়ার মাঝি ছিল, সে তো বয়স্ক ছিল, তার ছেলে ছিল, তার নাম ছিল রুহুল আমিন। তো ও যখন নৌকা বাইতো, বাবা সব মাঝে মাঝে ওকে দিয়ে যেত, আমার সমবয়সী ছিল, তখন আমি তার সাথে তাকে উঠিয়ে দিয়ে আমি নৌকা বাইতাম। তার তো খুব মজা, কারণ সে তো সারাক্ষণই বা তার তো এটা এনজয় করে না, কিন্তু আমি খুব এনজয় করতাম নৌকা বাওয়াটা। আমার সেই মানে আপনার পুরা ছেলেবেলা আসলে ব্রজেন দাস হওয়ার সুযোগটা বেশি ছিল, কিন্তু হলেন পর্বতার। আমার হাতে ফোসকা পড়ে যেত সেই ছোটবেলায়, নরম হাতে। হ্যাঁ, কিন্তু ওটা নিয়ে আমি ফোসকা পেতাম। এই জন্য আমার বাবা অনেক বকা বাকবার খেয়েছে, মাকে যে বলতে, দেখো তোমার ছেলে নৌকা খেয়া পারাপার করতেছে মানুষকে। তো এই জিনিসগুলো, এবং পাখি খুব পছন্দ করতাম। পাখির রূপ, পাখির সুরে খুব মুগ্ধ হতাম। তখন তো বাড়ির আশেপাশে অনেক রকম পাখি ছিল, এখন যেটা আমাদের পরিবেশের জন্য অনেক, পরিবেশের যে, কারণ ওদের জায়গা কমে গেছে পাখির, ওদের খাবার কমে গেছে, তাই না? আমাদের বাড়ির আশেপাশের পাখিগুলো এখন আগে যেগুলো দেখা যেত এখন দেখা যায় না। তো পাখি দেখে অনেক ভালো লাগতো। পাখির ইনামুল হকের সাথে কি পরিচয় পাখির সূত্র ধরে? তার আগে আমি এটা ছোটবেলার কথা বলছি, ওনার সাথে আমি আসছি এই জায়গায়। তো এটা ছিল আমার ছোটবেলাকার, মানে আমার যে আমি যেইগুলো পছন্দ করতাম, মানে আমার পছন্দের, ওইভাবে বলতে পারেন যে আমি একেবারে মনে হয় যে বায়ুবর্ণ প্রকৃতি প্রেমী। আমার ভিতরে ওইটা কাজ করতো যে প্রকৃতি সবসময় টানতো। তারপরে 97 আমার সাথে পরিচয় হয় ইনামুল হকের। ইনামুল হক, যিনি আমাদের সব কিছুর মূলে, আমাদের অ্যাডভেঞ্চারের, আমাদের মানে গুরু বলা যায়। হ্যাঁ, উনি আমার মেন্টর। আমি একটা কথা বলি যে আমার জীবনে 2বার এভারেস্ট আরোহণের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ইনামুল হকের সাথে পরিচয় হওয়া। কারণ ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে কিন্তু আমি আসলে জীবন সম্পর্কে যে আমার যে বোধ, আমি কিভাবে জীবনকে দেখতাম, এই জিনিসটাই পাল্টে গেল। কিভাবে পরিচয় হলো ওনার সাথে? ওনার সাথে উনি তখন মাত্র অ্যান্টার্কটিকা থেকে ফেরত এসেছেন। আচ্ছা, অ্যান্টার্কটিকা যেটা সাউথ পোল, উনি সাউথ পোলে যান নাই, ঠিক অ্যান্টার্কটিকা যে একটা মহাদেশ, পৃথিবীর 7ম মহাদেশ অ্যান্টার্কটিকা, একেবারে যেখানে কোনো মানুষ থাকে না, বরফ সাদা, সেখানে উনি গিয়েছিলেন 1996 একেবারে জানুয়ারির দিকে। 97 সালে ওইটা নিয়ে তখন ভোরের কাগজে একটা ওনার লেখা ছাপা হয় ওনাকে নিয়ে। তখন ওনার সাথে ওই অ্যাডভেঞ্চারের ভ্রমণ কাহিনীগুলো পড়তাম, ওনার ওই লেখাটা পড়ি আমি। তখন দেখলাম যে উনি জিকিউ গ্রুপের, ওইখানে উনি এয়ারফোর্সে ছিলেন, ওইখান থেকে রিটায়ার করে তো উনি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে আর কি জব করেন, এবং জিকিউ গ্রুপ, জিকিউ ইন্ডাস্ট্রিজের একটা গ্রুপের একটা প্রতিষ্ঠান কনসার্ন জিকিউ ইন্ডাস্ট্রিজে উনি এমডি হিসাবে আছেন। মানে উনি এটা 97 এপ্রিলে, 97 ঠিক 1 জানুয়ারিতে, জানুয়ারি 1 তারিখে আমি জিকিউ গ্রুপের জিকিউ বলপেন, যেটা ইকোনো বলপেন, ওইখানে আমি জয়েন করি। আচ্ছা, ইকোনো বলপেনে, এবং জানুয়ারি মাসে 97 সালের 1 তারিখ। এপ্রিল মাসে যখন আমি ওইটা পড়ছিলাম, তখন দেখি যে উনি এই প্রতিষ্ঠানে আছেন আরেকটা কনসার্নের এমডি হিসাবে। তখন আমি ওনার কাছে যাই, ওনার কাছে গিয়ে তো এমডি মানে ভয় দাঁড়িয়ে আছি, স্বাভাবিক। ওনার তখন কোনো রুম ছিল না, মানে মাত্র জয়েন করছেন। উনি একটা ওই বোর্ড রুমে বসে ওনার পেপার ওয়ার্কগুলো করতেন। ইন্ডাস্ট্রিটা একেবারে জিরো থেকে শুরু করেছেন উনি, ওই কনসার্নটা। পরে আমি খবর নিয়ে দেখলাম যে উনি ওইখানে বসেন, ওনার কোনো আলাদা রুম নেই, ওই মিটিং রুমে বসেন। তো আমি দরজা নক করে ঢুকলাম, তো উনি আমাকে বললেন আসেন। আমি বললাম যেমন না, আমি এখানে আছি, বসেন। তো
তো দেখলাম যে সাধারণত যে কোনো এমডির সামনে, আমি একজন সুপারভাইজার এমআইএস ডিপার্টমেন্টের, সাধারণত তো কেউ বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা এবং আপনি করে সম্বোধন করতেছে। তো আমি একটু সারপ্রাইজ হলাম যে মানুষটা হয়তো একটু অন্যরকম নিজে, এবং বসে কথা বললাম। এবং তখন উনি বললেন, ওই পরিচয় এপ্রিল মাসে 97, আপনি বললেন যে আপনার যদি এই ভ্রমণ বা ফটোগ্রাফি এগুলো নিয়ে, পাখি এগুলো ইন্টারেস্ট থাকে, আমার বাসায় একটা আড্ডা হয়, আপনি ওখানে আসবেন। প্রতি মাসের প্রথম বুধবার হলো যারা পাখি দেখে, বার্ড ওয়াচিং করে, পাখি দেখে একটা শখ, তাদের আড্ডা হয়। আর তৃতীয় বুধবার যারা বনে বাজারে ঘুরে বেড়ায়, ট্রেকিং করে, ছবি তোলে, তাদের একটা আড্ডা হয়। আড্ডা কি এখনো হয়? এখনো হয়। এখন দিনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আমি সেই প্রথম বুধবার আর তৃতীয় একেবারে আমি সেই ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে আমি যাচ্ছি সেই আড্ডাতে। এইভাবে আর কি শুরু। এবং ওনার সাথে পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই 2001-এ। এর আগে যখন ওনার সাথে যখন পরিচয় হয়, তখন কিন্তু ধরেন একজন মানুষ পরিচয়টা যদি ঘনিষ্ঠ না হয়, উনি আমাকে ফিল্ডে নিতে চেতেন না। একদিনের ছোটোখাটো ট্রিপ, যা আমি জানি না যে আসলে আমার পরিবার থেকে কোনো বাধা আছে কিনা, তাই না, যা এরকম আমার কিছু বিপদ হলে এটার দায়ভার কে নিবে। তো উনি যতক্ষণ আমাকে বুঝতে পারলেন না, তখন হয়তো ডে লং ট্রিপে নিতেন, কোনো যেমন বাইরে যে থাকতে হবে ওরকম ট্যুরে নিতেন না। তো প্রথম ওনার সাথে শ্রীমঙ্গলে যাই আমার 2000 সালে। উনি ড্রাইভ করে গাড়িতে, আমরা লাউয়াছড়া ফরেস্টে পাখি দেখতে যাই এবং ওখানে একটু চা বাগানের মধ্যে টিলা, ওখানে পাখি দেখার জন্য হাঁটি। এরপরে 2001 সালে প্রথম যখন উনি বুঝতে পারলেন যে না, আমি শক্ত সামর্থ্য আছি, মানে নাজুক, আপনাদের মধ্যে রেগুলার ব্যায়াম তো করতে, ছোটবেলা থেকে কিন্তু খেলাধুলা করি। মানে আমার এটা একটা খুব, মানে আমার পর্বতারোহণের পিছনে অনেক ভালো কাজ করেছে। আমি দেখলাম কি ক্রিকেট ক্লাবও নাকি করেছিলেন। আমি আমার মহল্লায় ধরেন সব রকম খেলতাম আমরা, সবকিছু। আমাদের একটা ক্রিকেট ক্লাব ছিল স্কুলে, তখন নির্মাণ স্কুল আমার ছিল, আমি প্রগতি স্কুলের ছাত্র পুরনো ঢাকা। আমার যারা স্কুল ফ্রেন্ড, আমরা মিলে আমরা আবার একটা ক্রিকেট দল গঠন করেছিলাম, নবাগত ক্রিকেট ক্লাব নাম। পরে আবার আমাদের এলাকার যারা একটু সিনিয়র ছিলেন, বাসুদা, ওনাদের একটা ক্লাব ছিল অ্যামেচার ক্রিকেট ক্লাব। আমরা পরে ওনাদের সাথে মার্চ করি অ্যামেচার ক্রিকেট ক্লাব। এখন মনে ক্লাব কালচারগুলি সেভাবে না, আসলে ওই জিনিসগুলো এখন অনেক হয়েছে। আমরা মানে এগুলো খুব মিস হয় আসলে, যে অনেক কিছু আমাদের দেশে এখন আমি মনে করি যে আগে যেইগুলো হতো, এই যে ক্লাব সংস্কৃতি, একটা ক্লাবকে ঘিরে এই জিনিসগুলো অনেক এখন অনুপস্থিত, এবং এই জন্য কিন্তু অনেকে বিপদগামী হচ্ছে আমাদের তরুণরা এই কালচারটা না থাকাতে। তারপরে সেই খেলাধুলা করতাম, ছোট ফুটবল খেলতাম আমি, খুবই মানে ভালো মিডফিল্ডে খেলতাম, মানে এলাকার যেটা। তো ফুটবল, ক্রিকেট সব ধরনের খেলা খেলতাম। শীতকালে যেটা শীতের ব্যাডমিন্টন, সব খেলা, ক্যারাম, যা যেটা খেলতাম। এবং এই ফুটবল ক্রিকেট খুব পরিশ্রমী ছিলাম, যেহেতু ছোটবেলা থেকেই পরিশ্রমী, ওইভাবেই শরীরটা কিন্তু গঠন হয়েছে, তৈরি হয়েছে। এবং রবীন্দ্রনাথ বলেন যে আমার ওইভাবে বলতে গেলে যে রবীন্দ্রনাথ আমার ছেলেবেলার মতো, খুব বাজে রকমের ভালো ছিল শরীরটা। বৃষ্টিতে ভিজতাম, রোদে শুকাতাম, ওইভাবে কিন্তু বড় হয়েছি, নদীর পুতুলের মতো বড় হয়ে নেই কিন্তু। তো এই বৃষ্টিতে ভিজে, বৃষ্টিতে যখনই বৃষ্টি হতো বৃষ্টিতে ভিজতাম, খুবই বৃষ্টি ভিজা এনজয় করতাম আমরা। তো এইভাবে যখন শরীরটা ওইভাবে তৈরি হয়েছে, এবং এর মধ্যে তো দেশের সব পাহাড় একদম, আমি 97 সাল থেকে আগে ট্রেকিং করি আমাদের পাহাড়ে, এবং বান্দরবানে প্রতি বছরে অন্তত 3-4 বার করে যেতাম, বিশেষ করে শীতের সময়। এই তখন তো অফিস করতেন, কিভাবে সময়টা ম্যানেজ করতেন? আমি যেহেতু একটা বছরে আমাদের একটা ছুটি ছিল, সব মিলে একটা 39 দিনের ছুটি ছিল, তো আমি কখনোই এই কাজে, যেহেতু আমার মনে পড়ে কখনো আমি অসুস্থ হইনি, অসুস্থতার জন্য কখনো ছুটি নিই, আমিও নেই কখনো। তো এই কাজেই ছুটিটা, এবং আবার সেই জিকিউতে আমাকে আমাদের ঈদের সময় এক সপ্তাহ একটা বন্ধ থাকতো, তারা ফোর্স লিভ দিয়ে কি করতো, 2-3 দিন আপনাকে ফোর্স লিভ বা শুক্রবার অফিস করিয়ে তখন আপনাকে ঈদের সময় একটা লম্বা ছুটি দিত। দেখা যায় ওই ছুটিটা আমি তখন ওইখানে, আমি কোনো ঈদে, পরিজন বাদ দিয়ে পাহাড়ে চলে যেতাম। 97 সাল থেকে আমি কোনো ঈদে বাসায় করিনি, 2টা ঈদের একটা ঈদ। তো পাহাড়ে চলে যেতাম, আমাদের পাহাড়ে তখন তো শুরু আমাদের পাহাড় থেকে হাতে খড়ি। তো ওইভাবে 2001 সালে ইনাম ভাইয়ের সাথে পাখি দেখতে আমি আমাদের পাহাড়ে যাই। আমরা একটা খুমি গ্রামে যাই, বান্দরবানের একটা পাহাড়ে 2000 ফিটের মতো উঁচু একটা নাওয়াং খুমিপাড়া, আমার এখনো মনে আছে। আমরা বান্দরবান শহর থেকে নৌকায় করে, যেই এখন আর ওই নৌকাগুলো রুমা বাজার যেত, ওই নৌকায় চড়ে আমরা ঘাট নামে একটা জায়গায় শঙ্খ নদীর পাড়ে নামি, ওইখান থেকে আমরা একদম পাহাড় বেয়ে উঠি, নাওয়াং খুমিপাড়ায় যাই, এবং ওইখানে একটা পাখি দেখার জন্য আমরা একটা পাহাড়ে কিছু পাখি থাকে যেটা কিন্তু আপনার সমতলে দেখা যায় না, শুধু পাহাড়ি এলাকায় দেখা যায়। তো ওই পাখিটা দেখতে যাই, এবং ওইখানে আমার ওনার সাথে ট্রেকিং করে, এবং উচ্চতায় প্রথম অত উঁচুতে ওঠা। এর আগে কিন্তু আমরা বন্ধু বান্ধব মিলে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি, তারপরে মাধবকুণ্ড ঝর্ণা যেখান থেকে পড়ে এটা 200 ফিট। হ্যাঁ, মানে আমার প্ররোচনায়, মানে আমার উৎসাহে আমরা 12 বন্ধু গিয়েছিলাম ওইখানে, যে পানিকুত থেকে পড়ে ওটা দেখবো। তো ওইখানে উঠেছিলাম। তো ওই প্রথম উচ্চতা উঠা, যে মাধবকুণ্ড যে ঝর্ণাটা যেখান থেকে পড়ে ওটা 200 ফিট। তারপরে চন্দ্রনাথ পাহাড়ে যাই, যেটা ছিল 800 ফিটের মতো,
যেখানে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো এইভাবে তারপরে ওনার সাথে পাখি দেখতে পাহাড়ে যাই ইনামাল হকের সাথে 2001-এ। তারপরে থেকে প্রতি বছরেই আমাদের পাহাড়ে যেতে লাগলাম একেবারে ট্রেকিং করার জন্য। আচ্ছা, তো এই যে পাখি দেখতে পাহাড়ে যাওয়া, তারপরে উচ্চতার প্রতি আকর্ষণ, উচ্চতা এরকম একটা জিনিস মানুষকে আকর্ষণ করে। আবার অনেকে উচ্চতা ভীতি আছে, তাই না, হাইট ফোবিয়া, যে উচ্চ থেকে আমি এবার যে বুঝেছি। কিন্তু তারপরে আপনি এই যে দেখেন আপনি হাইট ফোবিয়া আছে, তারপরে কিন্তু আপনি কিন্তু করেছেন কিসের বলে, মানসিক শক্তি, তাই না? আপনি নিশ্চয়ই এটা টের পেয়েছেন। আসার সময় আমি দেখলাম যে আমার ওই ভয়টা কেটে গেছে, তাই না? এই যে মানসিক শক্তিটা কিন্তু সবকিছুতে খুব ইম্পর্টেন্ট, যে আপনি পারবেন এই বিশ্বাসটা, যে না আমি পারবো। আপনার কষ্ট হচ্ছে কিন্তু তারপর আপনি কিন্তু করার জন্য যে চেষ্টাটা, যে আগ্রহটা, এবং আপনি এখন নিশ্চয়ই আমি মনে হয় আপনি এবারে বেস ক্যাম্পে যাওয়ার আগে যেই মানুষ আর এখন নাই, নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। তো আচ্ছা মোহিত ভাই, প্রথম বেস ক্যাম্পে গেলেন কবে? 2004 সালে। 2004 সালে আমরা ইনাম হকের নেতৃত্বে। ওর আগে ইনাম ভাইয়ের তখন বয়স কত? উনি তখন তো অলরেডি রিটায়ার করেছেন, ওনার বয়স তখন 70-এর কাছাকাছি হবে। উনি তখন আপনাদের সাথে এভারেস্ট বেস ক্যাম্প? হ্যাঁ, তখন ওনার মানে 65 এরকম কিছু হবে এভারেস্ট বেস ক্যাম্পে। ওনার নেতৃত্বে আমরা গেলাম। ওইবার আমরা কেন গেলাম, 2003 সাল ছিল এভারেস্ট 50 বছর পূর্তি। 1953 এবং 2003 তখন সারা পৃথিবীব্যাপী একটা হুলস্থুল ব্যাপার যে এভারেস্ট 50 বছর পূর্তি। তখন ইনাম ভাই যেহেতু ওনার বাসায় আমাদের আড্ডা হয়, এখন তাহলে আমরা কিছু করি, যে কিছু একটা করি। তখন আচ্ছা, ওনার বাসায় একটা হোয়াইট বোর্ড ছিল যে বাংলাদেশ এভারেস্ট টিম 1 কে যেতে চাও নাম লেখো। আচ্ছা, তো ওখানে আমরা অনেকে নাম লিখলাম, আমিও নাম লিখলাম। আসলে ওখানে কখন এরকম যে একটা হোমজিক্যালি ব্যাপার, যে আদৌ কিছু হবে কিনা, আমরা কিছুই করবো কিনা, এরকম একটা ব্যাপার ছিল। নাম লিখলাম, পরে উনি বলছেন নাম তো লিখলাম, দল গঠন করলাম এভারেস্ট টিম 1, কিছু তো করতে হয়। তারপরে আমরা ওই বেস ক্যাম্পে গেলাম 2004-এর মে মাসে। ইনাম ভাইয়ের নেতৃত্বে আমরা 6 জনের একটা দল, আমরা এভারেস্ট বেস ক্যাম্পে গেলাম। এরপরেই কি মানে পর্বত আরোহণের নেশা একদম চেপে গেল? হ্যাঁ, ওই যে হিমালয়ে যখন আমি বেস ক্যাম্পে যাই, যেমন আপনি দেখেন বেস ক্যাম্পে গিয়ে যখন দেখলেন যে প্রায় একটা তাঁবুর শহর, তাই না, হাজার খানেক তাঁবু, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, এক বিশাল কর্মযজ্ঞ, তাই না? শুধু বাংলাদেশি দেখা হয়নি পুরো রাস্তাতে। তো যখন আমি এবারে বেস ক্যাম্পে পৌঁছলাম, তখন একজন আমেরিকান ভদ্রলোক সামিট করে উনি তার আগের দিন নেমে আসছেন। তো ঠিক বেস ক্যাম্পের যে জায়গাটা আপনি গেছেন, ওইখানে ওনার নাম রন ম্যাকগিল, আমেরিকান মাউন্টেনিয়ার। ওনার সাথে আমার দেখা, ওনার সাথে আমি হ্যান্ডশেক করলাম এবং ওনার সাথে ছবি তুললাম। এই প্রথম কোনো এভারেস্ট আরোহী, এভারেস্ট বিজয়ীর সাথে আমি ছবি তুললাম, হ্যান্ডশেক করলাম। হিলারি তেনজিংয়ের কথা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি বা অন্যান্য বইতে অনেক পর্বতারোহীর কথা পড়েছি, তাই না? কিন্তু প্রথম নিজের সামনাসামনি একজন এভারেস্ট আরোহীর সাথে এভারেস্ট জয় করে যে ফেরত আসলেন, ওনার সাথে কথা বলছি, ওনার সাথে হ্যান্ডশেক করছি, তারপর ছবি তুললাম। একটা অন্যরকম শিহরণ, মানে অ্যাজ এ অ্যাডভেঞ্চার প্রেমী হিসাবে। তখন আমাদের দ্বারা সম্ভব, যেহেতু ওই এভারেস্ট বেস ক্যাম্পে কিন্তু 50% অক্সিজেন কমে যায় সি লেভেলের চেয়ে, এবং অক্সিজেন লেভেল 50% অক্সিজেন প্লাস ওইখানে মাইনাস টেম্পারেচারও যখন কাবু করতে পারলো না, তখন মনে হয় তাহলে তো আমাদের দ্বারা সম্ভব। তো আমরা তো তখন চেষ্টাই করিনি। এরপরে বেস ক্যাম্প থেকে এসে আমি ট্রেনিং নিতে গেলাম, কারণ ওই পর্বতারোহণে গেলেন কোথায়? দার্জিলিংয়ে। কারণ পর্বতারোহণের যে ট্রেনিংগুলো হয়, যেটা আমাদের দেশে সম্ভব না, কারণ আপনি বরফে কিভাবে হাঁটবেন, সেই ক্রাম্পন লাগিয়ে যন্ত্রপাতি পরে দৌড়িবে, সেগুলো তো আমাদের দেশে যেহেতু বরফ নাই, সেটা আমাদের দেশে সম্ভব না। তো আমরা আমাদের ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ওইসব দেশে যেহেতু হিমালয় আছে, হিমবাহ, গ্লেসিয়ার আছে, বরফ আছে, ওইখানে সম্ভব। তো যেহেতু ইন্ডিয়া আমাদের এবং দার্জিলিংটা একেবারেই কাছে, পশ্চিমবঙ্গের একটা জেলা, এবং ওইখানে একটি স্কুল আছে যারা পর্বতারোহণ প্রশিক্ষণ দেন, HMI, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। ভারতে কিন্তু এরকম 7টা প্রতিষ্ঠান আছে যারা পর্বতারোহণ প্রশিক্ষণ দেন, এবং সবগুলোই কিন্তু ইন্ডিয়ার আর্মির আন্ডারে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে। কারণ ভারতের অনেক সেন্সিটিভ বর্ডার আছে চীনের সাথে, পাকিস্তানের সাথে, আপনি জানেন, যেখানে হিমালয় গ্লেসিয়ার, ওইখানে যুদ্ধ করতে হয়। তো ওই সোলজারদের কিন্তু ওইখানে পর্বতারোহীর পোশাক পরে ওখানে দাঁড়াতে হবে, কারণ বরফের মধ্যে সে সোলজারদের যে নর্মাল পোশাক পরে দাঁড়াতে পারবে না। তো এই জন্য ইন্ডিয়ান আর্মির আন্ডারে, এবং আর্মিদের কিন্তু বাধ্যতামূলক এই ট্রেনিং ইন্ডিয়ান আর্মির। মোহিত ভাই, এই গল্পটা একটা যদি ছোট বিরতির পর এসে আবার শুরু। দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠানে সবাই হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন একমাত্র বাংলাদেশি হিসেবে 2 বারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। জনাব এম এ মুহিত, বিরতির পর আবার আপনাকে স্বাগত। আপনার ট্রেনিংয়ের গল্পটা হচ্ছিল, আমি যতদূর জানি তখন ট্রেনিংয়ের জন্য $200 লাগতো, সেই টাকাও নাকি আপনার ছিল না, পরে কিভাবে গেলেন? আসলে
তখন মানে এটা তো একদম বিগিনার ট্রেনিং হ্যাঁ একেবারে যে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স আমরা 28 দিনের এইচএমআই থেকে আমি দুইটা ট্রেনিং করি, একটা বেসিক মাউন্টেনিয়ারিং পরে অ্যাডভান্স, তারপরে অ্যাডভান্স মানে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ আর উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ 28 দিনের। তো আমার তখন আমি কিন্তু ওই যে ভ্রমণের জন্য সবসময় আমি মানে চাকরির বাইরেও টিউশনি করতাম, যে টাকা দিয়ে আমি ভ্রমণ করতাম আমার এই যে দেশের মধ্যে যে ট্রেকিং টিউশনে সব টাকা খরচ আমি করতাম আমার এই পাহাড়ে বান্দরবানের ট্রেকিংয়ের কাজে, ট্রেকিংয়ের জন্য তখন বা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা যে ফ্রেন্ড সার্কেল মিলে আমাদের যে স্কুল ফ্রেন্ডরা ছিল যারা আমরা বিভিন্ন জবে কিন্তু আমরা একসাথে হয়ে ঘুরতে যেতাম। তো আমি একটা মাটির ব্যাংকে সবসময় টাকা জমাতাম টিউশন ফি প্লাস যখন নতুন টাকা পেতাম বা কয়েনগুলো মাটির ব্যাংকে, এবং ওই ভ্রমণের আগে ওটা ভাঙতাম, প্রতি বছরে এক বছরে ভাঙতাম। তো আমি যখন ট্রেনিংয়ে যাব আমার ট্রেনিংয়ের ওই মাটির ব্যাংক ভেঙে $100 হয়েছে, মানে তখন $200 $100 হয়েছিল, তখন 7,000 টাকা, মানে $100 7,000 টাকা হয় বাংলাদেশি টাকায়, $1 সমান 70 টাকা। তখন আমার $100 আর $100 নাই, তারপরে যাতায়াত খরচ আছে। তখন ইনাম ভাইয়ের বাসায় যে আড্ডা হয় ইনামাল হকের, ওইখানে যারা ইনস্ট্যান্ট ছিল তারা সবাই মিলে ফান্ড রেজ করলো বাকি 7,000 টাকা। এখন দুইজন ক্যান্ডিডেট, আমরা ওই 7,000 টাকার দাবিদার হলো দুইজন, যে দুইজন ট্রেনিংয়ে যাবে আমরা। এখন ওখানে লটারি করতে হবে যে কে পাবে। এখন আমাকে যে দিয়ে, আমি একা থাকলে আমাকে দিয়ে দিত ওই টাকাটা। ইনামবাড়ির বাসায় যারা সিনিয়র, যারা ইনামাল হকের বাসায় যারা একটু সিনিয়র ছিলেন, যারা অনেকেই একটু সচ্ছল ছিলেন ভালো, তাদের সবাই করে ইনস্ট্যান্ট ওই মিটিংয়ে 7,000 টাকা করে। এখন দুইজন ক্যান্ডিডেট, আমি আর আরেকজন। এখন আমাকে তো একা দিলে তার মন খারাপ হবে, তাহলে এটা সবচেয়ে ভালো কি লটারি করা। এখন আমার লটারির ভাগ্যটা এরকম, আমি বলি আমি জীবনে যদি ধরেন 10 জনের মধ্যে 9 জন পুরস্কার পাবে, একজন পাবে না, সেই একজন আমি। লটারির ভাগ্য হলো এটা আমার। তো ওইখানে ওই দুজনের মধ্যে ওই দিন কেউ জানি আমার নামটা উঠে যায় তাই লটারিতে। তো আমার নাম উঠে আমাকে ওইটা দেওয়া হয়। পরে ওইটা দিয়ে ট্রেনিং করে আসি বেসিক, সেই 28 দিনের কোর্স। এরপরে বেসিক যখন সাকসেসফুলি বেসিক করি এগ্রেডে, তারপর আবার অ্যাডভান্স করতে, অ্যাডভান্সের পুরো $200টাই ইনাম ভাই নিজে দিয়েছেন, ইনামাল হক উনি দিয়ে দিয়েছেন। নিয়তি মনে হয় চেয়েছিল যে আপনি এভারেস্ট। আমার মনে প্রকৃতি অনেক কিছু, আমি বলি যে প্রকৃতির কিছু নিয়ম থাকে যেটা আমাদের মনে হয় এভাবেই ঘটতে থাকে ঘটনাগুলো প্রকৃতির সাথে। আচ্ছা মোহিত ভাই, যেটা বলছিলেন যে ওই সময় টাকাটা ছিল না, মানে আমি এবার যখন বেস ক্যাম্পে গেলাম আমার প্রতিটা দিন মনে হলো যে এত টাকা খরচ করে আমি দিনের পর দিন হাঁটতেছি কেন, কারণ এই টাকা দিয়ে আমি খুব ইজিলি 4 থেকে 6টা ইউরোপের দেশ ঘুরে আসতে পারবো। মানুষজনের একটা আগ্রহ আছে যে আসলে এভারেস্টের একদম উচ্চতম মানে এভারেস্ট সামিটের জন্য কি পরিমাণ টাকা খরচ হয়, একটু আইডিয়া দিতে পারেন নাকি? এবং এই যে এত এক্সপেন্সিভ, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্পোর্টস বলা যেতে পারে পর্বতারোহণ, এই টাকার অ্যারেঞ্জমেন্টটা আসলে কিভাবে হয়? প্রথমত যদি আমি ধারাবাহিক প্রসেস বলি, পর্বতারোহণ কিন্তু এরকম, যেন আমি ট্রেনিং করে কিন্তু এভারেস্টে উঠে যাই। 2004 সেপ্টেম্বর অক্টোবরে বেসিক করলাম, 2005 মার্চে অ্যাডভান্স করলাম। এরপরে 2006 আমি কোনো অভিযানে, 7 থেকে আমি অভিযান শুরু করি, এবং হিমালয় আমরা প্রতি বছর 2টা মৌসুম অভিযান করি, প্রি মনসুন, পোস্ট মনসুন, বৃষ্টিপাতের আগে এবং বৃষ্টিপাতের পরে। এপ্রিল মে আর সেপ্টেম্বর, হ্যাঁ এপ্রিল মে স্প্রিং, যেটা আপনি গিয়েলেন এবার বেস ক্যাম্পে, আর পোস্ট মনসুন বৃষ্টিপাতের পরে সেপ্টেম্বর অক্টোবর। তো 2007 সাল থেকে আমি প্রতি বছরই কিন্তু 2টা মৌসুমে যাচ্ছি। এই পর্যন্ত ধরেন আমি 29টা অভিযান করেছি, 3টা হাই অল্টিটিউড ট্রেকিং, এই যে আপনাদের যেটা এরকম, আর 26টা পর্বত আরোহণ অভিযান। তো এই অভিযানগুলো এরকম যে আমি প্রথমে আমাকে পর্বতে নিজের উচ্চতায় শরীর বোঝার জন্য কয়েকটা অভিযান করতে হবে। আমরা হয়তো একটু বেশি করেছি, এখন যারা যাবে তারা হয়তো একটু কম করতে হবে, কারণ আমরা কিছু, আমাদের সামনে কেউ ছিল না। তো আপনি 2-3টা আগে 6,000 মিটার করতে হবে, তারপরে 7,000 মিটারে যেতে হবে, 8,000 মিটার, দেন এভারেস্ট। আমি কিন্তু এভারেস্টের আগে অলরেডি একটা 8,000 মিটার করেছি, যে 6 হাইস্ট। এটা কি তিব্বত দিয়ে? নেপাল তিব্বতের বর্ডারে তিব্বত দিয়ে ক্লাইম্ব করতে হয়। এবার নেপাল দিয়ে দেখলাম, এই প্রথম নেপাল দিয়ে, যেটা রেকর্ড। হ্যাঁ, কারণ নেপালের দিকটা অনেক বেশি কঠিন। আচ্ছা, 8,000 মিটারগুলোর মধ্যে চয়ুকে ধরা হয় সবচেয়ে ক্যাজুয়ালিটি কম, মানে মৃত্যুর হারটা সবচেয়ে কম চয়ুতে, 8,201 মিটার, প্রায় 27,000 ফুট, 6 হাইস্ট। কিন্তু এটা সবসময় তিব্বত দিয়ে ক্লাইম্ব করে এই প্রথম নেপাল। তো চয়ু যখন 2009 সালে আমি 27শে সেপ্টেম্বর চয়ু সামিট করি, তারপরে কিন্তু আমি এভারেস্ট আছি। তো ওইভাবে যে যদি প্রথমে 2-3টা, এর মধ্যে কি মানাসালু ট্রাই করে? মানাসলু আমি 2008-এ না, আচ্ছা, আমি কিন্তু 2009-এর আগে কিন্তু মানাসলু ট্রাই করি, 2008-এর সেপ্টেম্বর অক্টোবর সিজনে। ওইটা আমি 7,000 মিটার থেকে ব্যাক করি, ওয়েদার খুব খারাপ ছিল, মানে ওয়েদার মাউন্টেন এরকম যে ওয়েদার খারাপ হলে কিছু করার নেই। তো যখন ওয়েদার খারাপ হয় তখন আমাদের ব্যাক করতে, আমাদের খাবার শেষ হয়ে যায়। তো ওটা ছিল বাংলাদেশ থেকে প্রথম 8,000 মিটারের অ্যাটেম্প। আপনি জানেন যে 8,000 মিটারের ব্যাপারটা কি, 14টা 8,000 মিটার আছে, 14টা আছে, যেমন সবই হিমালয়ের মধ্যে।
তা ফার্স্ট 8,000 মিটার অ্যাটেম্প ছিল বাংলাদেশ থেকে, এবং আমি প্রথম 7,000 মিটারে উঠি। ওটাও একটা রেকর্ড, যেটা বাংলাদেশ থেকে কেউ প্রথম 7,000 মিটারে উঠলো। 7,000 মিটার মানে 23,000 ফুট, মানে পর্বতে আপনার এক একটা মাইল ফলো দেন, 6,000 মিটার, 7,000 মিটার, 8,000 মিটার। তো যখন আমি ওইটা যখন পারলাম, তখন চয়ু আমি গেলাম। ওটা হলো না, ওই 2008-এর সেপ্টেম্বর অক্টোবরে মানাসলু। তো মানাসলু কিন্তু আমি আবার 2011-তে গিয়ে করি, আবার পরে গিয়ে সাবমিট করি। তো চয়ু যখন প্রথম 8,000 মিটার সফল হলাম, তারপরে কিন্তু আমি যে না, এবার আমি এভারেস্টের জন্য তৈরি। মানে পর্বতারোহণ ব্যাপারটা এরকম যে আপনার শিক্ষা জীবনের মতো, আপনি প্রাইমারি পাস করে হাই স্কুলে যাবেন, তারপরে কলেজ, দেন ইউনিভার্সিটি। তো প্রথমে আপনি 6,000 মিটার যখন 2-3টা চললাম এবং 8,000 মিটার চললাম, এরপরে এভারেস্ট। তো এই যে পুরো জার্নিটার খরচটা, ধরেন 6,000 মিটারে যে খরচ হবে, এক একটা 6,000 মিটারে ধরেন তখন পার পার্সন হয়তো $2,000-3,000, প্লাস আমার এক্সপিডিশন খরচ, এরপরে আমার পোশাক আশাক। তো পোশাক আশাক তো 6,000 মিটারে আমরা অনেক নন ব্র্যান্ডেড ইউজ করতাম, কিন্তু যখন 7,000 মিটার বা 8,000 মিটারে যাবেন এভারেস্টে, তখন কিন্তু কোনো নন ব্র্যান্ডেড কিছুই আপনাকে দিয়ে চলবে না, সব ব্র্যান্ডেড নিতে হবে। কি পরিমাণ ইম্পর্টেন্ট এবার আমি এবার টের পেয়েছি। আপনাকে ব্র্যান্ডেড জিনিস কিনতে হবে, এবং সব দামি দামি। এটার সাথে আপনার জীবন, লাইফ রিস্ক, তাই না? ওইখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, যন্ত্রপাতি, পোশাক আশাকে। 8,000 মিটার, 7,000 মিটার। তো আমি যদি বলি এইভাবে করে আমি আস্তে আস্তে করে যন্ত্রপাতি, পোশাক আশাকে স্বয়ং সম্পূর্ণ হয়েছি এই অভিযান করতে করতে। প্লাস আপনি কিন্তু 8,000 মিটারে কি ধরনের পোশাক লাগবে, কি লাগবে, এটা কিন্তু বুঝতেও আপনাকে কয়েকটা অভিযান করতে হবে। অবশ্যই, কারণ পোশাক আশাক আপনাদের সামনে তো পায়োনিয়ার কেউ ছিল না, ওই জিনিসগুলো আপনি বুঝতে, এখন আমরা হয়তো আমাদের ক্লাবে যারা আসে তাদেরকে আমরা অনেক কিছু বলতে পারি, বুঝিয়ে দিতে পারি, এবং তাকে আমি স্লাইড দেখে ট্রেনিং এ যাওয়ার আগে তাকে বুঝিয়ে দিতে পারি যে ট্রেনিং এ কিন্তু এই হবে, এইভাবে তুমি চলবা, স্লাইড দেখাচ্ছি আমরা, তাই না? কিন্তু তখন আমরা কিন্তু এগুলো জানতাম না। তো এই যে পোশাক আশাক সম্বন্ধে জানা, এইগুলো তো আমি যখন এভারেস্টে প্রথম যাই, আমার মনে আছে যে আমাদের খরচ হয়েছিল আমার প্রথমবার $35,000 সেই 2010-এ যখন প্রথমবার এভারেস্ট যায়। এখন তো সেটা অনেক বেড়ে প্রায় 40 থেকে 50,000 ডলার। বাবর আলীরই বোধহয় 50 লাখের মতন। হ্যাঁ, তার মানে প্রায় 40,000 উপরে পার পার্সন মিনিমাম। এর মধ্যে তো একটা বড় অংশ নেপাল গভর্নমেন্টকে দিতে হচ্ছে। হ্যাঁ, এখন যেটা জানি $11,000 আপনার নেপাল মিনিস্ট্রি অফ ট্যুরিজমকে দিতে হয়, যেটাকে আপনাকে বলা হয় পিক রয়্যালিটি বা পিক পারমিশন ফি। আপনি যে এভারেস্টে উঠে যাবেন একা এমনি এমনি, এটা কিন্তু নেপাল গভর্নমেন্ট আপনাকে কোনো ফ্যাসিলিটিস দিবে না। জাস্ট এই যে 11,000 আপনাকে একটা কাগজে অনুমতি দেওয়া হলো, একটা কাগজে। আচ্ছা মোহিত ভাই, সব পর্বতে কি এরকম দিতে হয় রয়্যালটি? একেবারে উচ্চতা অনুযায়ী সব পর্বতে দিতে হয়। এবারে যেহেতু সবচেয়ে উঁচু, তো খরচটাও সবচেয়ে বেশি। তিব্বত দিয়েও দিতে হয়, চায়না গভর্নমেন্ট। তিব্বতে আবার একটা অটোনোমাস বডি আছে, আপনি জানেন যে তিব্বতটা চীনের একটা অটোনোমাস প্রভিন্স না? তো তিব্বতের সিটিএমএ নামে, চায়না তিব্বত মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, ওইখানে একটা সংস্থা, ওদেরকে দিতে হয়। তিব্বতে তুলনামূলক এখন তিব্বতেরটাও বাড়িয়ে দিয়েছে। নেপালের গভর্নমেন্টকে এই ফিটা দিতে, যে আপনাকে অনুমতি দিবে, প্লাস আপনি যদি চড়তে পারেন তারপরে আপনাকে একটা $10 দামের সার্টিফিকেট দিবে, কাগজ দিবে যে আপনি চললেন ওই দিন ওই তারিখে, এইটা। তো এই খরচটা কিন্তু ওই যে গভর্নমেন্টের ফান্ডে, যে আপনার যে অভিযানটা 2 মাসের, এপ্রিল মে 2 মাসে থাকা খাওয়া সব কিছু এর মধ্যে, মানে কোনো একটা এজেন্সি আপনাকে ধরতে হবে, সেই এজেন্সি আপনাকে একটা প্যাকেজ দিবে, যে তুমি যদি আমার সাথে এভারেস্টে যেতে চাও, এই আমার প্যাকেজ, এই আইটেনারি, তুমি এই ফ্যাসিলিটিস। এবং প্রত্যেকের সাথে তো একজন করে গাইড থাকে, মিনিমাম একজন শেরপা, যে আপনাকে অ্যাসিস্ট করবে, সাহায্য সহযোগিতা করবে বিভিন্ন সময়। কেউ 2 জনও নিতে পারে, কেউ 3 জনও নেয়, তাহলে আরো খরচ বেড়ে যাবে আপনার, কারণ শেরপার খরচটা দিতে। এবার শুনছিলাম একজন আছে নিমস দেয়, সে নাকি হিউজ অ্যামাউন্টের চার্জ করে। হ্যাঁ, মানে ধরেন যে একজন অভিজ্ঞ গাইড, যে সবচেয়ে বেশি আপনি যাকে বিশ্বাস করেন বা তার রেকর্ড ভালো, তো তার চাহিদাও বেশি। যে একজন নতুন শেরপা এই বছরই প্রথম সে এভারেস্টে যাবে, তো তাকে যত ডলার দিতে হবে, তার এজেন্সি যত, নিশ্চয়ই যে একজন অনেক বেশি অভিজ্ঞ যে গাইড, তাকে তো ওই আরো বেশি পেমেন্ট দিতে হবে, অনেক বেশি পে করতে হয়। মোহিত ভাই, 10 সালেই তো আপনি প্রথম অ্যাটেম্প্ট নিলেন, বাজে ওয়েদারের কারণে আপনাকে নেমে আসতে। হ্যাঁ, 2010 সালে যেটা ছিল বাংলাদেশ থেকে কিন্তু প্রথম এভারেস্ট অ্যাটেম্প্ট ওটা। হ্যাঁ, কারণ পেপার, আপনি টিভি সব নিউজ আছে যে বাংলাদেশ থেকে ফার্স্ট অ্যাটেম্প্ট আমার ছিল, যে 2010-এর স্প্রিংয়ে তিব্বত দিয়ে। আমি এবার ক্যাম্প 1, যেটাকে নর্থ কোল বলে তিব্বত দিকে, ক্যাম্প 1 থেকে আমি ফেরত আসি। ওয়েদার খারাপ ছিল, প্লাস আমার যে শেরপা ছিল, আমার যে গাইড, তার একটু ভুল ডিসিশন ছিল। আমি জানি না সে কেন এরকম আচরণ করেছিল, এটা একটা মিস্ট্রি আছে আসলে তার আচরণটা। সেদিন আমি আসলে, সে কিন্তু অনেক অভিজ্ঞ একজন পর্বতারোহী, অনেক বিখ্যাত, মানে তাই অনেকবার তার পূর্বে তার এভারেস্টে, তারা 2 ভাই আমার সাথে ছিল। হ্যাঁ, এবং আমি যেহেতু অনেকবার অভিযান করতে করতে নেপালে অনেক শেরপাদের সাথে, কমিউনিটির সাথে আমার পরিচয়, এবং অনেকে আমাকে চেনে। এতবার গেছি, 29 বার আমি নেপালে এসেছি, বারবার যেতে যেতে অনেক বন্ধুত্ব তাদের সাথে হয়েছে, শেরপাদের সাথে, অনেক বিখ্যাত শেরপাদের সাথে আমার পরিচয় হয়েছে। তো তারা খুব, আমি এটি একটু মানে রহস্য, এখন আমার কাছে রহস্য, কেন সে এরকম করলো, আমাকে নামে নিয়ে আসলো।
আমরা যখন সামিটে যাই, আপনি জানেন যে উচ্চতায় যখন শরীর অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাক্লিমেটাইজ হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা গুড ওয়েদারের উইন্ডোর জন্য অপেক্ষা করতে থাকি। 3-4 দিনের যখন একটা ভালো উইন্ডো পাই, তখন আমরা একেবারে সামিট পুশ বেস ক্যাম্প, যে ক্যাম্প 1 ক্যাম্প 2। তো আমরা তিব্বত দিকে অ্যাডভান্স বেস ক্যাম্পে আমরা ওই যখন ওয়েদারটা ভালো হলো, উইন্ডো, আমরা ক্যাম্প 1-এ গেলাম। ক্যাম্প 1-এ প্রচণ্ড উইন্ড, অনেক ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড়, অনেক তাবু উড়ে নিয়ে গেল, অনেক তাবু ড্যামেজ হয়ে গেল। ক্যাম্প 1টা কত হাজার মিটার? 6000-এর উপর। নেপাল সাইডে, তিব্বতের সাইডে। তিব্বতে ক্যাম্প 1, তিব্বতে কিন্তু বেস ক্যাম্পের পরে মিডল ক্যাম্প, অ্যাডভান্স বেস ক্যাম্প, তারপরে ক্যাম্প 1। আচ্ছা, ক্যাম্প 1টা 7000 মিটার, প্রায় 7045 মিটারে ক্যাম্প 1, তো প্রায় 23000 ফুটের উপরে। তো ক্যাম্প 1-এ যখন নর্থ কোল বলে ওটাকে, নেপাল সাইডে যেমন সাউথ কোল হলো ক্যাম্প 4, লাস্ট ক্যাম্প। নেপাল দিকে বেস ক্যাম্পের পরে 4টা ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4। আর তিব্বত দিকে বেস ক্যাম্প, মিডল ক্যাম্প, অ্যাডভান্স বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, 6টা ক্যাম্প। আচ্ছা। তো ক্যাম্প 1-এ যখন পৌঁছলাম, প্রচণ্ড ঘূর্ণিঝড়, অনেক তাবু ড্যামেজ হয়েছে, তাবু উড়িয়ে নিয়ে গিয়েছে, সবাই ওয়েট করতেছে। ক্যাম্প 1-এ থাকলাম। আমাদের ছিল কি, যে ক্যাম্প 1-এ আমি আজকে পৌঁছলাম বিকালে, ধরেন দুপুরের পর 3টার দিকে, পরের দিন ক্যাম্প 2-তে যাবো ভোরে আবার, কিন্তু পরের দিন যেতে পারলাম না এই ঝড়ো হাওয়ার জন্য। ওয়েট করলাম একদিন, নেক্সট মর্নিং তাও একই অবস্থা। মানে যখন 2 দিন ওখানে ওয়েট করলাম আমরা, একদিনও ওখানে একদিন থাকার কথা ছিল, 2 দিন যখন অলরেডি আমরা থাকলাম, তারপরের দিনই আমার শেরপা যে ছিল, ওরা 2 ভাই, শেরপা বললো যে না, ওয়েদার খারাপ, আমাদেরকে নিচে নেমে যেতে হবে, আমাদের এক্সপিডিশন সেখানে শেষ। আমি তখন বললাম যে দেখো, আমাকে দেখালো যে অনেকে নেমে যাচ্ছে, আমি দেখলাম যে অনেকে নেমে যাচ্ছে, আবার অনেকে ওয়েট করতেছে। আচ্ছা, তখন আমি বললাম যে দেখো তো, অনেকে তো ওয়েট করতেছে, বলে দেখো অনেকে নেমে যাচ্ছে। আমি তবু তো আমি ওকে বললাম যে আজকে একটা দিন দেখি, আর একটা দিন দেখি, আমাদের যদি দরকার হয় তুমি তুমি বেস ক্যাম্প থেকে, অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে খাবার কিছু নিয়ে আসি আমরা, আরও যে খাবার শেষ হয়ে গেছে যেহেতু আমাদের, নিয়ে আসি আমরা। তো ও রাজি হলো না, আমি জানি না কেন। সে কিন্তু খুবই দক্ষ এবং বিখ্যাত, মানে পর্বতারোহী একজন। সে এর আগে সে ইতিপূর্বে অলরেডি সে তখন 5 বার এভারেস্ট সামিট করে ফেলেছে, এবং তার ভাই ছিল আরেকজন, সেও অলরেডি 6-7 বার সামিট করা। তো সে কোনোভাবেই রাজি হলো না। তখন আমি মানে ওরকম পর্বতারোহী না যে আমি, সত্য কথা বাংলাদেশে, যে আমি শেরপা ছাড়া চলে যাব। তো আমাকে বাধ্য হলো নেমে আসতে। দুপুর 12টা-1টার দিকে আমি অ্যাডভান্স বেস ক্যাম্পে নেমে আসলাম। এসে দেখলাম কি ওয়েদার ভালো। তারপরেই জাস্ট কিছু আমি নেমে আসলাম, তার কিছুক্ষণ পরেই ওয়েদার একেবারেই ভালো, একটু বাতাস নেই, একটু ওখানে তো গাছপালা নেই, একটু প্রেয়ার ফ্ল্যাগও নড়তেছে না। মানে প্রেয়ার ফ্ল্যাগ তো বাতাসে নড়ে, আপনি প্রেয়ার ফ্ল্যাগ দেখেছেন, সেই প্রেয়ার ফ্ল্যাগটাও বাতাসে নড়তেছে না। এত কুল ওয়েদার, ঠান্ডা হয়ে গেল, একেবারে বাতাস নেই। আমি ওই দিন সারা রাত আমি আমার তাঁবুতে স্লিপিং ব্যাগে কেঁদেছি। আমি মানে ডিনার লাঞ্চ কিছুই করিনি। আমি ওই কষ্টটা ওই জায়গায় আমার, যে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ ছিলাম, কিন্তু শেরপার ভুল ডিসিশন, প্লাস ওয়েদার যদি বলি, একটু আগের 2 দিন ওয়েদার খারাপ ছিল, প্লাস শেরপার ভুল ডিসিশনের জন্য আমি যেতে পারিনি। এরপরে 11তে সামিট করলাম। তারপরে আমি কিন্তু দেখেন এই জিনিসটা, মানে আমাদেরকে আজকে যারা শুনছেন, দর্শকরা দেখছেন, যে তরুণরা বিশেষ করে, আমি কিন্তু মানসিকভাবে একটুকু ভেঙে পড়িনি। আমি কিন্তু দেশে ফেরত আসলাম যখন দেখি, যেই আমার বাবা মা আমাকে পর্বতে যেতে, বা আমার বোন, বড় বোন, যারা নিষেধ করতে, যে এত ঝুঁকিপূর্ণ, তাই না, এবার জানেন আপনার, একটা খুবই ঝুঁকিপূর্ণ, তারা দেখি কাঁদছে যে আমি এবার যেতে পারিনি বলে, উঠতে পারি। আমার বন্ধু কাঁদছে আমি এভারেস্টে উঠতে পারিনি বলে। তখন আমি তো জানি যে এটা খুবই স্বাভাবিক, পর্বতে আপনি দেখে আসেন যে ওয়েদার খারাপ হতে পারে, আপনি অসুস্থ হতে পারেন। আমি তাদের জন্য আমার খুব কষ্ট হলো। আমি বললাম যে না, আমি এদের জন্য হলো আমাকে আবার যেতে হবে। আমি যেহেতু সবসময় মাঠের সাথে যোগাযোগ ছিল, এক্সারসাইজ করি মাঠে প্রতিদিন, আমি আরও বেশিভাবে পরিশ্রম শুরু করলাম শরীরকে নিজেকে তৈরি করার জন্য। এবং পরের বার আবার গেলাম তিব্বত দিয়েই সামিট করলাম। পরের বার আবার নেপাল দিয়ে 2012-তে গেলাম, আমি আর নিশাতে আবার সামিট করলাম। তো আমার মনে হয় প্রকৃতি এইভাবে। মোহিত ভাই, প্রথম এভারেস্ট সামিটের এক্সপেরিয়েন্স কেমন ছিল? মানে উঠার পরে আপনার ফিলটা কেমন হয়েছে? যখন চূড়ায় চড়ি, আমরা ক্যাম্প 3 থেকে রাত 9টায় শুরু করি। রাত 9টায় যখন শুরু করি, সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা, বিশাল এক চাঁদ ছিল আকাশে। এভারেস্টের আশেপাশে আরও 3টা 8000 মিটার, লোৎসে এভারেস্টের গা ঘেঁষা, চয়ু, মাকালু পূর্ব দিকে, মানে 4th, 5th, 6th। তো চাঁদের আলো একেবারে সব পর্বতগুলোকে মনে হচ্ছে বিশাল এক দৈত্যাকৃতির সব কিছু দাঁড়িয়ে আছে, চাঁদের আলো সব রাতের বেলা ধবধব দেখা যাচ্ছে। তো আমি শুরু করি রাতে, আমরা আমাদের 7 জন টিমে ওখানে তিব্বত সাইডে প্রথমে একটা ইয়েলো ব্যান্ড, একটা বাধা, তারপরে ফার্স্ট স্টেপ, তারপরে মাশরুম রক, ফার্স্ট স্টেপের পরেই রাতের বেলা আমি রাত 9টায় স্টার্ট করি। হেড টর্চের আলোতে প্রথম এভারেস্টের গায়ে মৃতদেহ দেখতে পাই, ডেড বডি পড়ে আছে। আপনি জানেন যে এভারেস্টে প্রায় 200 ডেড বডি কিন্তু পড়ে আছে, হ্যাঁ, বিভিন্ন উচ্চতায়। তো ডেড বডিতে যখন হেড টর্চের আলো আমি আটকে উঠি, ডেড বডি একটা দেখছি,
তার পাশ দিয়ে আমাকে যেতে হচ্ছে first এবং stage ডেড এর বডি পরে। তো সবই অক্ষত। একেবারেই বছরের পর বছর অবিকৃত থাকে, কারণ যেহেতু ওখানে কোনো ব্যাকটেরিয়া হয় না, আমাদের বডি পচায় ব্যাকটেরিয়া, সাবজেরো টেম্পারেচার। বাংলাদেশেরও তো একজন সজল খালে দুনিয়া আপনার সাথে এক্সপিডিশন করেছিলেন, যিনি এভারেস্ট সামিট করতে পেরেছেন বাট ফিরে আসতে পারেন। 8,000 মিটারের উপরেই তার বোধহয় ডেড বডি dead রয়ে body গেছে। আছে, হ্যাঁ। ওই ডেড বডি নিচে কেন নামানো যায় না? আচ্ছা, এভারেস্টে সজল 2013-তে এভারেস্ট চড়ে ফেরার পরে জাস্ট কিছুটা নিচে মারা যায়। সেটাও তো প্রায়- ডেড জোনে 8,000 এর হ্যাঁ, উপরে। 8,000 মিটারের উপরে, কিছুটা জাস্ট সামিটের কিছুটা নিচে। আমি তখন কাঞ্চনজঙ্ঘা অভিযানে ছিলাম 2013-তে। সেই গল্পটা অবশ্য শুনবো। তো এই সজল ওইখানে আসলে কি, প্রথমত ওই জায়গায় এটা এরকম না যে একটা বিশাল রাস্তা আপনি সমতল Exactly. একজনকে নিয়ে চলে মানুষ আসবেন। জানতে চায় আর কি হ্যাঁ, জিনিসটা, একজনকে যে নিয়ে কেন চলে সম্ভব আসবেন, হয় না। এটা এসব। প্লাস যে শেরপাত, সেও কিন্তু মানুষ, সে অনেক বেশি, আমার চেয়ে অনেক বেশি সে পরিশ্রমী, capable পরিশ্রমী, তার যেহেতু ফুসফুসটা অন্যভাবে তৈরি, তার রক্ত ব্লাড সেল অনেক বেশি তৈরি হয়, হ্যাঁ, 13-14 হাজার ফিটে জন্মগ্রহণ করে সে, কিন্তু সেও কিন্তু তারও ঝুঁকি আছে, এবং সেও এবং শেরপাদের মৃত্যুই কিন্তু বেশি হয়, কারণ ও অনেক বেশি কিছু করে। তো সব কিছুই ওইখানে একেবারে সমতলের মতো সম্ভব না, বিশেষ করে ডেড জোনের উপরে তো নাই। তো ওই উচ্চতা থেকে আসলে নামানোটা সম্ভব হয় না ডেড বডি। সজলের জন্য কিন্তু ডেড বডির জন্য একেবারে সরকার উদ্যোগ নিয়ে এটা একটা হয়েছিল, যে আনার চেষ্টা হয়েছিল। অনেক টাকা দিতে হয়েছে এটার জন্য, অর্থ, নেপালের একটা শেরপা দলকে, কিন্তু তার ব্যাকপ্যাকটা শুধু নিয়ে আসছে, ডেড বডিটা আনতে হবে। অনেক কিছু ঘটতে পারে, সেই ডেড বডি কী হতে পারে, মানে আমি যেটা মনে করি যে ওই জায়গাটা আমি তো দেখেছি, কারণ ওই রিজে হয়তো দেখা গেল সজল যেদিন সামিট করেছে তারপরে অনেকে সামিট করে, হয়তো তার ডেড বডিটা পথের মধ্যে একটু সরিয়ে দিয়েছে, সরিয়ে দিতে গিয়ে হয়তো অনেক খাদে কোনো জায়গায় পড়ে গেছে, অথবা বরফে ঢেকে গেছে, কোনো ক্রেভাসে পড়ে যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে সেই ডেড বডি। তো এটা আসলে সব কিছুই ওইখানে মানে সমতলের মতো যেভাবে চিন্তা চিন্তা করলে করছেন হবে না, সেভাবে হবে না। এটা ওই ব্যাপার না। তো যে কথাটা আপনি বলছেন যে আমার সামিটের অনুভূতিটা, প্রথম ওইটা বলি খুব, যখন আমি থার্ড স্টেপ তিব্বত দিকে 20 তারিখ রাতে রওনা দিই, 21 তারিখে সকালে পৌঁছেছি, 21শে মে 2011। থার্ড স্টেপ, লাস্ট বাধা তিব্বত দিকে। থার্ড স্টেপে যখন পৌঁছাই, তখন সূর্য ওঠে নাই, সূর্য ওঠার আগে হঠাৎ একটু বাতাস, সারা রাত কিন্তু খুব চমৎকার ওয়েদার। মাউন্টেনে কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো আপনার উইন্ড, বাতাস, উইন্ড চিল ফ্যাক্টর, এটা হলো ভয়ঙ্কর। বাতাস না থাকলে কিন্তু খুবই ভালো, মানে এবং ওই যে বইপত্রে যে আমরা পড়ি যে বাতাস উড়িয়ে নিয়ে যায়, সেই ফিলটা আমি এবার যে পেয়েছি এটা কি পাইনি কখনো। তো যখন থার্ড স্টেপে পৌঁছলাম, তখন একটু বাতাস বইতে লাগলো, আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম, আচ্ছা, ব্লার, যে আপনার হেজি আর কি, কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। তো উচ্চতায় কেন এরকম অনেক কিছু ঘটনা ঘটে, যখন Hallucination হবে স্বাভাবিক। আপনি না, হ্যালুসিনেশন তো অন্য জিনিস, যে মস্তিষ্কে, কিন্তু উচ্চতায় এরকম অনেক কিছু ঘটবে 8,000 মিটারের উপরে, যার কোনো ব্যাখ্যা নাই মেডিকেল সায়েন্সে, কোনো বিকজ অফ অ্যালটিটিউড। উচ্চতায় এত অনেক কিছু ঘটনা ঘটবে যে আপনার কোনো ব্যাখ্যা নেই। আবার আপনি যখন নিচে নেমে আসবেন সব ভালো হয়ে যায়। আমি যখন ওই যে চোখে ঝাপসা দেখছি, আমার পা জোরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হ্যাঁ, আমি চূড়া যখন যাচ্ছি, এই সব কিছু অ্যাডভান্স বেস ক্যাম্পে নামতে নামতে কিন্তু সব ভালো হয়ে গেল আমার। এবং ক্যাম্প 2-তে যখন সাবমিট করে ফেরত আসলাম সন্ধ্যায়, এই চোখে একটু ঘষা দিলাম, আবার চোখ ক্লিয়ার, আবার ক্লিয়ার। তো ওই যে যখন ওইখানে যখন আমি পৌঁছলাম থার্ড স্টেপ, এবং ঝাপসা দিও, থার্ড স্টেপের কাছে সকাল 5টা বাজে, তখন হঠাৎ হেল্প বলে একজন মানুষের চিৎকার আমার কানে ভেসে আসলো। হেল্প একটা চিৎকার, তখন একজন আর্তনাদ করছে। থার্ড স্টেপে যখন পৌঁছলাম, তখন দেখলাম আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী মারা গেলেন, উচ্চতাজনিত অসুস্থতা, হাই অল্টিটিউড সিকনেস। এবং উনি তখনই ওখানে বসে পড়লেন, শুয়ে পড়লেন, ওনার শেরপারা ওনাকে রেখে চলে গেলেন। আমি তখন ওনার সেফটি ক্যারাবিনা রোপে লাগানো, আমি ওই রোপ ধরেই কিন্তু আমার যেতে হয়। আমি আমার সেফটি ক্যারাবিনটা খুলে তার ক্যারাবিনার ওই পাশে লাগাই, তার পাশ দিয়ে যেয়ে থার্ড স্টেপ ক্রস করে সকাল 7টায় যখন আমি চূড়ার শীর্ষে উঠে পৌঁছি, ওই যে সময়টা মানে আমার জীবনের সবচেয়ে মানে সিগনিফিক্যান্ট একটা মুহূর্ত। আমি তো আনন্দে কেঁদে ফেলি, এবং এটা বলা হয় টপ অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। আমি আমার শেরপার গলা জড়িয়ে আনন্দে কেঁদে ফেলি, এবং আমি যখন আবেগকে কন্ট্রোল করে দাঁড়ালাম, আমার মনে হচ্ছিল আমি পুরো পৃথিবীর অর্ধেকটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, পুরো দিগন্ত, সূর্য। আমি যখন সূর্য ওঠে, আমার পায়ে, আমি দিগন্ত রেখা নিচে থেকে দেখতেছি, আমার পায়ের নিচে দিগন্ত রেখা, সূর্য উঠছে। আর এক মুহূর্তের জন্য আমার তখন মনে হলো যে আমরা মানুষ, মানে সবচাইতে যে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি মনে করি, যে আমরা মানুষ, আমাদের অহংকার করার, গর্ব করার কিছুই নেই, প্রকৃতির কাছে আমরা একেবারে তুচ্ছ। আমরা যে কত অহংকার করি, গর্ব করি, অনেক কিছুই আমরা ইগো দেখাই, একেবারে কিচ্ছু না। আমরা প্রকৃতির কাছে খুবই তুচ্ছ, আমাদের অহংকার করার, গর্ব করার কিছুই নেই। প্রকৃতি অনেক বিশাল, অনেক বড়। এই রিয়েলাইজেশনটা আমার উপরে যখন দাঁড়াই, আমার তখন এটা হয়েছে, আসলে আমরা কিছুই না, তুচ্ছ। এবং যখন কেন জানি এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল এখানে দাঁড়িয়ে, সে টাইটানিকের হিরোর মতো, যে আমি পৃথিবীর টপ অফ দ্য ওয়ার্ল্ডে দাঁড়িয়েছি, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। আমি কেন জানি আমার এই মনের মধ্যে এটা আসলো।
আর যখন বাংলাদেশের পতাকা নিয়ে ওখানে ছবি তুলি দাঁড়াই, তখন এই অনুভূতি রয়েছে মানে বাংলাদেশ এখন টপ অফ দ্য ওয়ার্ল্ডে। মানে যেটা বলছিলেন যে আরেকটা অভিযান করেছেন কাঞ্চনজঙ্ঘা, আমি 2013-তে 2013-তে, স্প্রিংয়ে। সেই এক্সপিডিশনটা তো খুব টাফ ছিল আমি যতদূর জানি। আপনি যে এভারেস্ট কিন্তু সবচেয়ে উঁচু, সবচেয়ে কঠিন না। না না, যদি আমি মৃত্যুর হার হিসাব করি, কেটু মনে হয় না এর চেয়ে বেশি আমি বলতেছি, এভারেস্টে মৃত্যুর হারটা হলো 5.7%। কাঞ্চনজঙ্ঘা এটা 21+, কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট। K2 যেটা সেকেন্ড হাইয়েস্ট পাকিস্তানে পড়েছে, K2 হলো 24+। সবচেয়ে বেশি অন্নপূর্ণা 1 যেটা 10th হাইয়েস্ট। অন্নপূর্ণা 4টা চূড়া আছে, 1 2 3 4, তার মধ্যে 1 হলো আপনার ওই 8000 মিটারের উপরে 10th হাইয়েস্ট, দশম। অন্নপূর্ণা 38% ক্যাজুয়ালিটি, মৃত্যুর হার সবচেয়ে বেশি অন্নপূর্ণা। তো কাঞ্চনজঙ্ঘা অভিযানটা আমার জীবনে মানে আমি সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছি পর্বত আরোহণের ক্ষেত্রে বলবো কাঞ্চনজঙ্ঘা অভিযানে। ওই অভিযানটা যদিও সফল হয়নি, আমি 25,000 ফুট থেকে ব্যাক করি। কাঞ্চনজঙ্ঘা ছিল 28,169 ফুট, আমি 25,000 ফুট থেকে ব্যাক করি। আমার সাথে 5 জন মারা যান, বিভিন্ন 2 জন শেরপা এবং 3 জন, একজন দক্ষিণ কোরিয়ার, 2 জন হাঙ্গেরির। 1996 সালে যে এভারেস্ট একটা বড় ডিজাস্টার হয়েছিল, আপনি জানেন যে পরে একটা ডকুমেন্টারি যে একজন সাংবাদিক, আপনাদের মতো একজন সাংবাদিক যে ওই অভিযানে ছিলেন, সেই অভিযানে উনি বেঁচে গিয়েছিলেন এবং উনি পরে একটা বই লেখেন ইনটু দ্য থিন এয়ার। জন ক্র্যাকার ওনার নাম, আমেরিকান একজন জার্নালিস্ট, এবং ওটা একজন তাদের মেমোয়ার আমি এবার দেখেছিলাম, লবুচের আগে ছিল। রব হল এবং স্কট ফিশারের যে দুগলাপ আছে আমাদের সজলের, যেখানে আমরা ওটা স্থাপন করি 2014-তে। সজলের যে মেমোরিয়ালটা আমরা ওটা, এটা কি বাংলা মাউন্টেনিং থেকে? হ্যাঁ, আমরাই ওটা 2014 ওই অক্টোবরে ওটা ওখানে লাগাই, ওই মেমোরিয়ালটা, সেই বিখ্যাত সব পর্বতারোহীদের মেমোরিয়ালের সাথে। আমার নেতৃত্বে আমরা একটা অভিযানে যাই, যেখানে আমরা তখনই ছিলাম, ওইটা 6 জন ছিলাম ওইখানে। ওটা আমরা নিয়ে যাই দেশ থেকে ক্যারি করে, ওই এটা আমি খুঁজে বের করেছি। হ্যাঁ, ওটা অনেক মানে এগুলো উঠে গেছে, মানে বোঝা যায় না। আমার কাছে পার্মানেন্ট মার্কার থাকলে আমি, হ্যাঁ, আমরা নেক্সট হয়তো গেলে আমরা ওই কাজটা আবার করব। তো সেই ইনটু দ্য থিন ইয়ারের যে জন ক্র্যাকারের সেই ঘটনা যা ছিল, ঠিক কাঞ্চনজঙ্ঘা অভিযানের সেম ঘটনা ঘটে। মানে আমি মানে সব কিছু একেবারে মিলে যাচ্ছিল ইনটু দ্য থিন ইয়ারের ঘটনা। এবং জোত ইরোস হাঙ্গেরির একজন বিখ্যাত পর্বতে, প্রথম হাঙ্গেরির এভারেস্ট বিজয়ী। আপনি যদি ইউটিউবে সার্চ দেন, নেটে গুগলে দেখবেন জোত ইরোস ফার্স্ট হাঙ্গেরিয়ান এভারেস্ট বিজয়ী, উনি ওখানে ছিলেন। উনি 2010 সালে পোল্যান্ড এবং স্লোভাকিয়ার বর্ডারে তাত্রা মাউন্টেন রেঞ্জে অভিযান করতে গিয়ে অ্যাভালাঞ্চে পড়ে ওনার ডান পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে। জোত ইরোস খুবই বিখ্যাত হাঙ্গেরির প্রথম এভারেস্ট বিজয়ী এবং অনেক ইন্সপায়ারিং একজন পর্বত। তখন পর্যন্ত উনি 10টা 8,000 মিটার চড়ে ফেলছেন, এবং উইদাউট অক্সিজেন, উইদাউট শেরপা। আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে উইদাউট অক্সিজেন, উইদাউট শেরপা। উনি ওই পা ছাড়া তখন এই কাঞ্চনজঙ্ঘা অভিযানে যখন আসলেন, এবং ওনার সাথে আমার বেস ক্যাম্পে দেখা পরিচয়, খুবই ইন্সপায়ারিং একজন পর্বতারোহী। কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে বলছি। তখন ওনার সাথে যখন আমি ছবি তুলি এবং ওনার কথা শুনতেছিলাম, সামিটে যখন আমরা যাই তখন 2 দিন ওয়েদার খারাপ, ওইখানে আমার 3 বোতল অক্সিজেন ছিল আমার জন্য বরাদ্দ। এভারেস্টে আপনি যদি অক্সিজেন বোতল শেষ, আপনি এটা এরকম যে আপনি ভুরি বোতল পাবেন, কিনতে পারবেন। এভারেস্টে আপনি দেখেছেন যে বললাম যে 1000 খানেক মানুষ একটা অভিযানের সময়, না? কাঞ্চনজঙ্ঘা অভিযানে মাত্র আমরা 29 জন মানুষ, শেরপা এবং ক্লাইম্বার মিলে মাত্র 29 জন মানুষ। মানে 29 জন সামিট পুশ করবে, 29 জন শেরপা এবং ক্লাইম্ব, সাপোর্টিং টিম ছাড়া, যে কুক অ্যাসিস্ট্যান্ট কুক ওরা ছাড়া। তখন আমরা যখন ফার্স্ট পুশ আপ সামিট পুশে আমরা যাই, ফার্স্ট সামিট পুশ আমাদের দল থেকে, আমি ছিলাম, আমার দলে আর 2 জন ইরানি ছিল। ইরানের একজন ছেলে রেজা সালেহি, আর ইরান একজন মেয়ে পারভানে মানে বাটারফ্লাই। তো আর আমাদের 3 জন শেরপা। আমরা প্রথম ক্যাম্প যেটা 4 ছিল, লাস্ট ক্যাম্প 7,400 মিটারে। ক্যাম্প 4টাও একটু নিচে এস্টাবলিশ করা হয়েছিল, মানে অনেক ভুল যে ছিল, মানে ভুলে ভরা। ক্যাম্প 4টা একটু নিচে, সাধারণত আরও 200 মিটার উপরে হওয়া উচিত ছিল ক্যাম্প 4টা। তারপরে আমরা 2বার ঝড়, মানে প্রথম দিন যখন আমরা সামিট পুশে রওনা দিলাম, আমরা 6 জন, আমাদের 3 জন এবং 3 জন শেরপা, আর আরেকজন চাইনিজ একজন, আর চাইনিজ আর শেরপা। আমরা 100 মিটার 200 মিটারের মতো গিয়ে ঝড়ে পড়ে আমরা আর যেতে পারছিলাম, এই মানে স্নো কোমর পর্যন্ত। কারণ কোমর পর্যন্ত স্নো হয়ে গেলে আপনার পা উঠিয়ে আবার সামনে স্টেপ দেওয়া খুবই পরিশ্রমের কাজ, এবং যেহেতু অক্সিজেন কম এমনি, আমরা ব্যাক করি। তখন আমাদের কিছু অক্সিজেন আমার শেষ হয়ে যায়। আবার সেকেন্ড রাতেও এই একই অবস্থা। সেকেন্ড রাতে তো আমরা 100 মিটারও যেতে পারিনি, এত মানে ক্যাম্প 4 থেকে, যে সামিট পুশের কথা বলছি, কাঞ্চনজঙ্ঘা অভিযানে আমি ব্যাক করি। তখন আমার দেখা গেল যে আমার আর যে অক্সিজেন আছে, মানে 2 বোতলের মতো অক্সিজেন আছে, 2 বোতলে আমার সামিটে যাওয়া সম্ভব না, আমার মিনিমাম আরও 1 বোতল দরকার। এখন আমি
খুঁজতে লাগলাম যে 1 বোতল অক্সিজেন, আর আমার টাকাও নাই, তারপরে যদি ধার ধানা করে যদি কিছু করা যায় আমাদের শেরপার থেকে নিয়ে পড়ে, কিন্তু কোনো অক্সিজেন পাওয়া গেল না। তো আমি নিজেকে প্রত্যাহার করে আমি বেস ক্যাম্পে চলে আসি। পরে যারা গেল ওখানে একজন স্পেনের একজন বিখ্যাত পর্বতারোহী ছিলেন, ওনার নাম কার্লোস সোরিয়া। উনি তখন 2013, 74 বছর বয়স। উনি সবচেয়ে বেশি বয়সে 14টা 8000 মিটার করবেন ওনার এক প্ল্যানেটা, এবং ওনার সাথে স্পেনের বিশাল টিম, এটা টেলিকাস্ট হচ্ছে স্পেনে, মানে যেহেতু হুলস্থুল ব্যাপার, একটা ডাক্তার, বিশাল টিম। আচ্ছা। তো আমি ওনাদের যখন আমি আমাকে প্রত্যাহার করে যে অভিযান আমার যেহেতু অক্সিজেন আমার নাই, আমি আর পারবো না, তো আমি ওই সবসময় ওদের ক্যাম্পে যেতাম, দেখতাম ওদের একজন ডাক্তার কি সব কথা বলছে। সাধারণত আমরা কি করি, শেষ ক্যাম্প থেকে রাতে যদি রওনা দিই, একে ভোরে ভোরে গিয়ে চূড়ায় শীর্ষে পৌঁছি। তারা আজকে রাতে যেমন রওনা দিল, পরের দিন সকালে পৌঁছার কথা, সেখানে বিকাল হয়ে গিয়েছে সামিটে পৌঁছতে পৌঁছতে, মানে অলমোস্ট 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তাদের যেখানে ক্যাম্প ফোরে আসার কথা ছিল, বিকাল হয়ে গিয়েছে। তখন মাত্র সামিট হলো বিকাল 4টায়, প্রথম সামিট। আমার দলেরই মিংমা আর রেজা সালহি, ইরানের প্রথম, যে ইরানের রেজা সালহি, ওরা দুজন প্রথম সামিট করলো বিকাল 4টার পরে। আমি ওয়াকিটকিতে, আমরা প্রায় শেষে চলে আসছি, হ্যাঁ ওয়াকিটকিতে শুনতেছি। তো এই জিনিসটা যে ওই 13 জনের সামিট করলো, তার মধ্যে 5 জন মারা গেল। 4 জন 1000 মিটার ফ্রি ফল, যেহেতু ফিক্স রোপ নাই, মেন রোপে তারা পড়ে গেল 1000 মিটার, 3000 ফুটের উপরে ফ্রি ফল 4 জন, রক্তাক্ত ডেড বডি পরে তাদের দেখা গেল। জোতিরোস হাঙ্গেরির, উনি উইদাউট অক্সিজেন, উইদাউট শেরপা, উনি করুণ আকুতি জানাচ্ছে ওয়াকিটকিতে তার বেস ক্যাম্প ম্যানেজার, একটু কাউকে পাঠাও, খাবার দিয়ে আমি বেঁচে যাব, আমার কিছু হবে না। একটা মানুষ নাই, তাকে, একজন মানুষ মারা যাচ্ছে, তাকে যে খাবার দিয়ে কেউ যাবে ওখানে নিয়ে, কারো কোনো ক্ষমতা নাই। একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, আমরা কারো কিছু করার ক্ষমতা নেই। মানে ওই যেই ঘটনাগুলি ঘটলো, আসলে কাঞ্চনজঙ্ঘা অভিযান নিয়ে যদি আমি আপনার সাথে কথা বলি, আমার মানে 2 ঘন্টা পার করে দেওয়া যাবে এত। এরপর কি আর ট্রাই করেছিলেন? না, কাঞ্চনজঙ্ঘার পরে আর কাঞ্চনজঙ্ঘা ট্রাই করা হয়নি। ভাই, আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। বেশিরভাগ পর্বতারোহী বিয়ে করে না, আপনিও করেননি। এবার বাবর আলী আসার পর সাংবাদিকরা দেখলাম তাকে খুব বেশি বেশি করে এই প্রশ্ন করছে যে আপনি বিয়ে করবেন কবে। আপনি বিয়ে করেননি কেন? না, আসলে কি ব্যাপারটা হলো কি, পর্বতের প্রতি যে ভালোবাসা বা টান, বারবার পর্বতে যাচ্ছি 3বার, আমি কিন্তু মৃত্যুর হাত থেকে 3বার বেঁচে গেছি। হয়তো আমি জানি না এই কথা শুনলে কোনো নারী এই উৎসাহ ফিল করবে কিনা, যে আমিও কোনো সময় ওখানে থেকে দেখা গেল আবার পর্বত যদি বেশি ভালোবাসা আমাকে রেখে দিতে পারে, পর্বতে থেকে যেতে পারি। মানে আমি 3বার অ্যাভালাঞ্চে পড়েছিলাম, হ্যাঁ, যেই কারণে তো আমি বেঁচে। আসলে ওইভাবে কখনো চিন্তা করা হয় নাই যে আসলে পাহাড়ের দিকে, এটা আমার প্যাশন, মানে নেশা, মানে বলতে পারেন যে আমার কাছে এটা শখের চেয়েও বড়, পর্বতারোহণ আমার প্যাশন। তো ওই জায়গায় পর্বতারোহণ তো করেই যাচ্ছি, আর অন্য কিছু চিন্তা আর কি হয় না। হয়তো মনে করি যে সংসার, এগুলো একটা পিছু টান থাকবে, একটা দায় ওইখানে, সে হয়তো দায়িত্বটা এড়ানোর জন্যই হয়তো হয় না। পাহাড়ের ভালোবাসা কি উপেক্ষা করা যায় না? এটা আপনি মানে নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। না, আমারও যেতে ইচ্ছা করছে, এখন দেখি টাকা পয়সা যদি গোছাতে পারি। আবার মুহিত ভাই, আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম একটা পর্বত নিয়ে, খুব সংক্ষেপে জানতে চাই। আমি জানি যে আপনি আমাদ আবলাম 2বার ট্রাই করেছেন, বাট হয়নি। এই পর্বতটা এভারেস্টের পথে যাওয়ার পথে বারবার পড়তে থাকে, মানে দেখলে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হয়। এটা কি খুব বেশি কঠিন? না, আমি মানে উচ্চতা তো বেশি না, 6812 মিটার, হ্যাঁ, 7000 মিটারের নিচে। যখন ওই যে 2004-এ বেস ক্যাম্পে যে আপনার মতো আমরা, যেটা দেখলেই মনে হয় যে একটা ম্যাজেস্টিক, একটা রাজকীয় কিছু, না এভারেস্ট কিন্তু অত ম্যাজেস্টিক দেখা যায় না, তাই না? ওই নুপসের পিছন দিয়ে একটু মাথা বেড়েছে। তো আমাদের বললাম ওরকম একটা পর্বত অবশ্যই, এবং টেকনিক্যালি। কিন্তু আমার যেটা হয়েছে 2015-তে আমি প্রথমবার অ্যাটেম্প নেই, যেটা আমি একটা 6000 মিটার পিক সামিট করে কেয়াজরি নাম, তারপরে আসি। তো আমার যে শেরপা ছিল, আমরা ক্যাম্প 1-এর পরে যে যাব ক্যাম্প 2-তে, আমার শেরপা, মানে আমি তখন বললাম যে আমাকে কিন্তু কিছু তোমাকে সাপোর্ট করতে হবে, কিছু ওয়েট ক্যারি করে। তখন ও ওটার অপারগতা প্রকাশ করলো যে না, আমিও তো একসাথে আমরা সামিট করে আসি, এটা সম্ভব। কিন্তু তখন আমি বললাম যে আমার কিছু জায়গা, রকের জায়গা আছে যেগুলো আইস বুট পরে, আমি বলছি ওটা আমি ট্রেকিং বুট পরে যাব, তোমাকে আমার বুটটা ক্যারি করতে হবে, স্লিপিং ব্যাগ, এগুলো। তখন ওর পক্ষে আসলে সম্ভব ছিল না, ওর ফিজিক্যাল কন্ডিশনটা ওরকম ছিল না। তো বাধ্য হয়ে আমাকে ওটা ক্যান্সেল করতে হয়। 15, মানে ক্যাম্প 1-এর পরে একটু যে আমাকে ব্যাক করতে, যেহেতু ও নিতে পারবে না। 18-তে আবার গেলাম, তখন আমি মনে করলাম, তখন কি হয়েছে, তখন আমার দলে একজন চাইনিজ ছিল, ও আহত হয়ে গেল। আচ্ছা, ক্যাম্প 2-তে যাওয়ার পথে সে আহত হলো, ক্যাম্প 1-এর পরে কিছুটা গিয়ে সে আহত হলো। এখন আমার যে শেরপা মিংমা গেল, যে খুবই বিখ্যাত শেরপা, ও বললো দেখো, ও তো এখন আহত হয়েছে, এখন কি আমার তো ওকে নিচে নিয়ে যেতে হবে, নিচে নামে। এখন মানে এটা একটা মানবিক ব্যাপার, যে তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যাব পরে, কিন্তু ও আহত হয়েছে, এখন তোমার টাকা থাকবে আমার কাছে, তুমি ভবিষ্যতে যখনই আসবা অভিযান তুমি করতে পারবা। সে যখন এই অ্যাসুরেন্সটা আমাকে দিল,
তখন আমি যেহেতু একজন মানুষ আহত হয়েছে, অন্তত আমরা সর্বোপরি দিন শেষে আমরা মানুষ, এবং মরিস হোর্জেগ প্রথম 8,000 মিটার সামিট করে আপনার অন্নপূর্ণা 1 যেটা 1950 সালে, তিনি একটা কথা বলেছেন এবং একটা বই লেখা, যে বললাম যে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি 38% অন্নপূর্ণা 1, আফটার এভরি এক্সিবিশন আই এম এ বেটার হিউম্যান বিং। পর্বতারোহীরা কিন্তু অন্য স্পোর্টের মতো না, অন্য খেলাধুলা আপনি দেখবেন যে পর্বতারোহীর জীবন সে আমেরিকা হোক, ইউরোপ হোক, বাংলাদেশে হোক, একই সূত্রে গাথা। তো আফটার এভরি এক্সপিডিশন আই এম এ বেটার হিউম্যান বিং। তো যখন আমার সামনে এই ঘটনা ঘটলো, তখন আমি নিজেকে তো মানুষ হিসাবে যে ঠিক আছে, ওকে নিয়ে নিচে নামি আমরা, পরবর্তী আমাদের বললাম আছে যদি ভবিষ্যতে কখন হয়, যেহেতু তুমি বলছো যে তো আমার টাকা আছে, আমি আসলে আবার অভিযান করতে পারবো, সেই জন্য আমি এটা, এবং এটাকে ম্যাটারহর্ন একজন আল্পসের একটা কঠিন পর্বত, এটাকে হিমালয়ের ম্যাটারহর্ন বলা হয়। এখানে পাথরের অনেক টেকনিক্যাল ক্লাইম্বিং আছে, দেখেই বোঝা যায়। তারপরে এই ক্লাইম্বিং আমরা ওই কঠিনটা কিন্তু এনজয় করি আমরা, আমাদের পর্বতারোহীর কাছে যে কঠিনটা আমাদের কাছে যে কত কঠিন, কঠিন রিস্কগুলো দিয়ে যেতে চাই, ওইটা আমাদেরকে পর্বতারোহণ আমার শক্তি পরীক্ষা করে পর্বত। মোহিত ভাই, আলোচনাটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছিলাম, আরও আমার ধারণা আপনার সাথে আমি আরও ঘন্টার পর ঘন্টা আলোচনা চালিয়ে যেতে পারবো। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে সব তো আপনার সাকসেসফুল অভিযান হয় নাই, না না, ওই ব্যর্থতাগুলির পরে নিজেকে কিভাবে অনুপ্রেরণা দেন? আমি এ পর্যন্ত 26টা পর্বত আরোহণ অভিযান করেছি, পর্বত, যেখানে আমি 14 বার সফল হয়েছি, 12টা পর্বতে 14 বার সামিট হয়েছে, 2টা পর্বতে 2 বার করে, আর 12টা অভিযান আমার ব্যর্থ হয়েছে। তো এটা খুবই স্বাভাবিক, মানে পর্বত, আমরা একটা কথা বলি যে মাউন্টেন ইজ অলওয়েজ দেয়ার। অনেক পর্বতে কিন্তু, যে মানসলিতে আমার প্রথমবার সামিট হয় নাই, পরে আবার গিয়ে সামিট হয়েছে, এভারেস্টে প্রথমবার আমি সামিট হয় নাই, পরে 2বার সামিট হয়েছে। তো মাউন্টেন একটা কথা যে মাউন্টেন ইজ অলওয়েজ দেয়ার, পর্বত কিন্তু এখানে থাকবে, ওখান থেকে চলে যাবে না। আমি সুস্থ থাকলে, আমি বেঁচে থাকলে আমি ভবিষ্যতে আবার যেতে পারবো। তো আমার কিন্তু এরকমই যে ওয়েদার খারাপ হয় অনেক সময় মাউন্টেনে, এবং একটা ব্যর্থ অভিযান মানে আমার জীবন কিন্তু ব্যর্থ না, মানুষের জীবন কি ব্যর্থ হয়ে যায়? আমি এরকম করি, অনেক শিক্ষার্থী যেমন আমরা দেখি যে কিছুদিন আগে আমাদের এসএসসি পরীক্ষা হলো, কোন একটা সাবজেক্টে ফেল করলে সুইসাইড করে। আমি মনে করি যে এটা আসলে আমাদের ছাত্রছাত্রী তরুণদেরকে এটা বোঝে যে কোনো কিছুতে একটা ব্যাপারে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ না। এবং আমি ওই স্টুডেন্টটা, ওই তরুণটা, তার মধ্যে এরকম অনেক কিছু প্রতিভা আছে যে আমার চেয়ে অনেক ভালো জানে, অনেক ভালো পারে, তাই না? সে একটা জায়গায় সে খারাপ, কিন্তু অনেক কিছুতে সে অনেক ভালো, তাই না? ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। সবাইকে যে যেমন সার্টিফিকেট বা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমি ওই ব্যাপারটা বলি যে পর্বতারোহণের উদাহরণ দিয়ে, যে আমাদের কোনো জায়গায় ব্যর্থ হলে জীবন বৃথা হয়ে যায় না, জীবন ব্যর্থ হয় না। আমাদের অনেক কিছু করার থাকে, অনেক কিছু মানুষ আমরা করতে পারি। আমি হয়তো পর্বতারোহণটা একটু ভালো জানি, আপনি সাংবাদিকতা ভালো পারেন, কারো কেউ খেলতে ভালো পারে, কেউ নাচতে ভালো পারে, কেউ আঁকতে ভালো পারে, কেউ ভালো গান গাইতে পারে, তাই না? তো এই যে যার যার আলাদা আলাদা প্রত্যেকটার কিন্তু স্বভাবজাত একটা প্রতিভা থাকে মানুষের, সেই প্রতিভার দিকে আমাদেরকে কিন্তু দৃষ্টি দিতে হবে এবং উৎসাহিত করতে হবে। কোনো একটা বিষয়ে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ না, পড়ে গেলেই থেমে থাকলে চলবে না। মোহিত ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। যদি অনুমতি দেন, অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে। আপনাকেও ধন্যবাদ, এবং যারা দর্শকদেরকে ধন্যবাদ, এবং আমার ইচ্ছা আপনাকে নিয়ে একসাথে কোনো সময় হিমালয় কোনো ট্রেকিং করবো। যদি শরীর সাথে, বয়স সাথে, আপনার সাথে তো অবশ্যই ওই পেসে আমি আগাতে পারবো না। আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করি। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।